সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা, এবং আপনারা জানেন গত প্রায় এক সপ্তাহ ধরে কক্সবাজারের সঙ্গে আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। সেন্ট মার্টিনের 10,000 মানুষের খাদ্য সংকটও দেখা দিয়েছে। সবশেষ খবর আমরা যেগুলো জানতে পাচ্ছি যে সেখানে ট্রলার বা জাহাজ গেলেই মিয়ানমারের ওপার থেকে গুলি করা হচ্ছে, এবং নাফ নদীতেও তাদের চলাফেরা টের পাওয়া যাচ্ছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি স্থানীয় বাসিন্দাদের সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শিরোনাম দিয়েছি, সেটা আগে বলি আমি, মিয়ানমারের গুলির বিপদে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শওকত জামাল। শওকত জামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এছাড়াও এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম এবং কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত। নিশ্চয় আপনারা যুক্ত আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন, মেজর এমদাদ এবং মোহাম্মদ আলী জিন্নাত। আমরা শুনতে পাচ্ছি সাইফুল ভাই। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখব আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কোরবানির ঈদের ট্রেন যাত্রা শুরু, স্বস্তিতে শেকড়ে ঈদ করতে আগেই যাচ্ছে হাজারো রাজধানীবাসী, বাস টার্মিনালে ভিড় জমেনি। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট গেছে, ভিসা ও টিকিট জটিলতায় যেতে পারেনি 51 জন, নিয়মিত ফ্লাইটে পাঠানোর চেষ্টায়। ঢাকায় কিছু বিত্তশালীর মধ্যে উট কোরবানি দেওয়ার আগ্রহ বাড়ছে। গাবতলী হাটে এক একটি উটের দাম 26 থেকে 28 লাখ টাকা যাচ্ছে। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। 15 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ, ইউনূসের বক্তব্যের সমালোচনায় আইনমন্ত্রী। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8-এ উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। চমক জাগানো আমেরিকাকে 110 রানে বেঁধে ব্যাটিংয়ে ভারত। বিভিন্ন ধরনের খবর আছে, শিরোনামে সেগুলো দেখছিলাম। তবে আমরা আলোচনা করব মিয়ানমারের গুলির বিপদে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। শুরুতে যেটি বলেছে, গত এক সপ্তাহ ধরেই সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা সবশেষ সেখানকার খবরটা একটু জানতে চাই। মোহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, তিনি অনলাইনে যুক্ত আছেন বলেছি। মোহাম্মদ আলী জিন্নাত, আজকে সবশেষ কি অবস্থা? আমরা যেটি ঢাকা থেকে জানতে পেরেছি, শুনেছি যে নাফ নদীতেও মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা গেছে, এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার ট্রলারগুলোতে দেখলি গুলি করা হচ্ছে। সেখানে কি অবস্থা? ধন্যবাদ সাইফুল ভাই। স্টুডিওতে যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শওকত জামান, এবং চট্টগ্রাম থেকে সংযুক্ত আছেন এমদাদ ভাই। সকলকে আমি শুভ রাত জানাচ্ছি। আপনি যেটি বলেছিলেন সেটি নাফ নদীতে নয়, যে যুদ্ধজাহাজ দেখা গেছে সেটি হচ্ছে বাংলা চ্যানেল, অর্থাৎ আমাদের ওখানে একেবারে আপনার লংগেস্ট টিভিসের যে সর্বশেষ প্রান্ত টেকনাফের বদর মুকাম, ওখান থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে চ্যানেলটি আছে এটাকে বাংলা চ্যানেল বলে। ওখানকার মিয়ানমারের জলসীমার কাছাকাছি যুদ্ধজাহাজগুলো দেখা গেছে, এবং আমাদের যারা সীমান্তরক্ষী আছে তারাও সতর্ক অবস্থানে ছিল। সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে আপনি যথার্থই বলেছেন, সেন্ট মার্টিনে এখন প্রায় 10 থেকে 11,000 মানুষের বসবাস। সেখানে শুধু খাদ্য নয়, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য তো বটেই, এমনকি ঔষধের সংকটও দেখা দিয়েছে। আমার কাছে ছবি আছে যে সেখানে প্রায় 120টির দোকান ভোগ্যপণ্যের অভাবে বন্ধ হয়ে গেছে। সর্বশেষ কক্সবাজার জেলা প্রশাসন এর পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন আমাদেরকে আজ রাতে জানিয়েছেন, যে সেন্ট মার্টিনে যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং ওষুধের যে সমস্যা দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, সেটা যাতে খুব ভয়াবহ পর্যায়ে না যায় সেজন্য শুক্রবার থেকে
আপনার বিকল্প পথে সেখানে খাদ্যশস্য পৌঁছানোর জন্য অর্থাৎ ট্রলার যাতায়াতের জন্য জেলা প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ কক্সবাজার জেলা শহরের উত্তর নিরিয়াচটায় যে BIWTA ঘাট রয়েছে সেখান থেকে আপনার এই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য বহন করে সমুদ্র থেকে সেন্ট মার্টিনে সেখানে ট্রলারগুলো নিয়ে যাওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এবং যাদের খুব অতি দরকার সেন্ট মার্টিনে যাওয়ার, সীমিত পরিসরের কিছু জনগণকে ওই ট্রলার করে সেই সেন্ট মার্টিনে নিয়ে যাওয়া হবে। আর সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে আপনার টেকনাফ উপজেলার একেবারে মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্ত হচ্ছে সাবরাং ইউনিয়নের শাহপুরী দ্বীপ। সেই শাহপুরী দ্বীপের একেবারে সর্বশেষ সাগর প্রান্তটির নাম হচ্ছে গোলার টেক। সেখানে 5টি ট্রলার আজকে 1 সপ্তাহ যাবৎ মানে নিরাপত্তার অভাবে টেকনাফ যেতে পারছে না, সেন্ট মার্টিন যেতে পারছে না। সেই ট্রলারগুলো তো নিত্যপণ্য খাদ্য পণ্য ভর্তি আছে, ওষুধপত্র ভর্তি আছে, সেগুলোকে বিশেষ ব্যবস্থায় আগামীকাল বৃহস্পতিবার সেন্ট মার্টিনে নিয়ে যাওয়া হবে। এই হতে সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ মোহাম্মদ আলী জিন্নাত। আমি আপনার কাছে আরো যে তথ্য আছে সেটা শুনবো একটু পরে। আসলে আপনি এখন পর্যন্ত যে তথ্যগুলো দিলেন সেটি জনকী। একটি হলো একেবারেই যাচ্ছেন এবং বিকল্প পথ খোঁজা হচ্ছে। আমি সেই বিষয়টা আলোচনা করব। ব্রিগেডিয়ার যে শুধু বিকল্প পথ নয়, সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন শুক্রবার থেকে বিকল্প পথেই সেন্ট মার্টিনে খাদ্য দ্রব্য এবং ওষুধপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র এবং প্রয়োজনীয় যে লোকগুলোর অবশ্যই সেন্ট মার্টিনে যাওয়া দরকার সীমিত পরিসরে সেই লোকজনকেও মানে বিকল্প ব্যবস্থায় সেন্ট মার্টিনে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জি, সেটি আমি বলছিলাম যে পরিস্থিতি এতটাই ওখানকার অবনতি যে সেন্ট মার্টিনে যাবার স্বাভাবিক যে পথ সেটি ব্যবহার করা যাচ্ছে না বলেই তো প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বিকল্প পথে সেখানে পণ্য এবং মানুষকে পাঠানোর। ব্রিগেডিয়ার জেনারেল শওকত জামাল, আপনার তো দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, আপনি মিয়ানমারে বাংলাদেশের দূতাবাসে প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং এরপরও আপনি এই পরিস্থিতির উপর নজর রাখছেন। আমি প্রথমে জানতে চাই, বিকল্প পথটা একটু পরেই আসবো, প্রথমে জানতে চাই যে মিয়ানমারের অভ্যন্তরে কিন্তু যুদ্ধ লড়াই তাদের বেশ অনেক সময় থেকেই হচ্ছে এবং এর প্রভাব আমাদের এই পারেও লেগেছে এবং বাংলাদেশের 2 জনের প্রাণহানিও ঘটেছে এর আগে বান্দরবন সীমান্তে। কিন্তু সেন্ট মার্টিনে একেবারে বন্ধ হয়ে যায়। এখন যেটা ঘটছে যে ট্রলার গেলে গুলি করা হচ্ছে, লক্ষ্য করে গুলি করা হচ্ছে। এই গুলি ওখানে যাদের ভিতর যুদ্ধ হচ্ছে আমরা জানি না এই গুলি কারা করছেন, মিয়ানমার সেনাবাহিনী নাকি যাদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে সেই সশস্ত্র আরাকান আর্মি, না কারা? আপনাদের অবজারভেশন, পর্যবেক্ষণ কি? দেখুন, এটা সাম্প্রতিক খুব একটা বিষয় না, এটা গত এপ্রিল মে মাস থেকে চলমান যে আমাদের জেলেদেরকে উপর তারা ওইখানে নাফ নদীর যে নাইকং ঘোনা বা নাইকং দম একটা এলাকা আছে যেটা ইস্টুয়ারি অর্থাৎ মোহনায়, নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনার এলাকাটা সেদিকেই আমাদের জেলেদের আনাগোনা থাকে এবং ওই জায়গাটাই সবচেয়ে বেশি স্পর্শকাতর হয়ে গিয়েছে যে ওখান দিয়ে কিছু আসা যাওয়া করলেই ওপার থেকে ওই মিয়ানমারের যে নাইকনগোনা ওই এলাকা বা নাইকং দম ওই এলাকাগুলো থেকে ফায়ার করছে। এখন যেটা যে প্রত্যক্ষদর্শী যারা ভিকটিম, যারা এইটাতে আহত হয়েছেন, তাদের ভাষ্যমতে যে তারা যেই বোট থেকে মিয়ানমার নেভির যে বোট বা গানবোটগুলা বা নেভির বোটগুলো ওখানে আছে ওগুলা থেকে এদের উপর ফায়ার করেছে এবং তাদের ভাষ্যমতে যে তারা এটা মিয়ানমার সেনাবাহিনীর। কারণ মংডু শহর পুরোপুরি এখন পর্যন্ত আরাকান আর্মি দখলে নিতে পারেনি। মিয়ানমার মংডু শহর থেকে 12 মাইল উত্তরে চিকানপিন গ্রামের যে পুলিশ সদর দপ্তর ছিল সেটা আরাকান আর্মি দখলে নিয়েছে। এদিকেও দক্ষিণ সাইডের থেকে আগানোর চেষ্টা করছে মংডু শহরটাকে দখলে নেওয়ার জন্য আরাকান আর্মি, কিন্তু কোস্টাল এরিয়া এখন পর্যন্ত যতটুকু জানা যায় এটা মিয়ানমার সেনাবাহিনী এবং মিয়ানমার নেভির নিয়ন্ত্রণেই আছে।
সশস্ত্র বাহিনীর। এবং আজকের নিউজই আছে, ইভেন কি এই যুদ্ধরত অবস্থায় চায়না ওদেরকে আপনার 6টা গানবোট সরবরাহ করেছে। যেই নেপিডোতে চাইনিজ অ্যাম্বাসেডার মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটা হ্যান্ডওভার করেছেন। আপনার ওটার মধ্যে 2টো হলো 28 মিটার লং আর 4টা হলো 48 মিটার লং। দ্যাট মিন দিজ আর কোয়াইট বিগ এবং কোয়াইট হ্যাভি, এবং এগুলা দিয়ে এরা পেট্রোলিং করবে। কোস্টাল এরিয়া থেকে নেভির গান দিয়ে তারা ভূমিতে আরাকান আর্মির পোস্টগুলা বা গ্রামবাসীর উপর নির্বিচারে গোলাবর্ষণ করে যাচ্ছে অনেক দিন থেকেই। সেই সাথে সাথে এখন ইদানিং যে ডেভেলপমেন্টটা বিগত 1-2 মাস হলো, এটা খুবই আশ্চর্যজনক। আমার কথা হলো যে আমাদের জেলেরা হোক বা টেকনাফ থেকে সেন্ট মার্টিনের যে রুট আমাদের পর্যটকবাহী বা মাল সমেত রসদ সমেত যে সমস্ত বোটগুলা যায়, ট্রলারগুলা যায়, সেগুলোর উপর যে আক্রমণ করছে, আমাদের কোস্টগার্ড বা আমাদের যে নৌবাহিনীর একটা বোট, আমি সবসময় যতবারই সেন্ট মার্টিনে গিয়েছি আমি দেখেছি ওখানে একটা যুদ্ধজাহাজ এই আমাদের সেন্ট মার্টিনের পূর্ব উপকূলে, অর্থাৎ ইন বিটুইন সেন্ট মার্টিন এবং মিয়ানমারের এই রাখাইন স্টেটের মধ্যখানে ওখানে জলসীমায় আমাদের নিজস্ব জলসীমায় অবস্থান করত এবং সেটা অবস্থান করতো। ওইখানে নেভির একটা ছোটোখাটো বেইজও আছে, হেলিপ্যাড আছে, সবই আছে। তা আমরা কেন আমাদের জলসীমার মধ্যে মিয়ানমারের যে বাহিনী গোলাগুলি করছে, এটা মিয়ানমারের, আমি বললাম যে ঠিক আছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী না হয়ে আরাকান আর্মি যেই হোক, আমরা কেন রিটালিয়েট করছে না? আমরা কেন সাথে সাথে প্রতি উত্তর দিচ্ছে না? আমরা কেন আমাদের জলসীমাকে, আমাদের সার্বভৌম জলসীমাকে কেন আমরা রক্ষা করতে পারছি না? সেই প্রশ্ন তো আসছে, এবং জেলেরাই সেখানের স্থানীয় জনগণ এই প্রশ্ন করেছেন যে আমরা কেন, আমাদের জলসীমায় তো আমরা ছিলাম, আমাদেরকে তবু কেন গুলি করা হচ্ছে? এটার একটাই উদ্দেশ্য হতে পারে যে যারাই গুলি করছে তারা আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আমাদেরকে একটা এর মধ্যে যে আরাকান আর্মির সাথে মিয়ানমার সশস্ত্র বাহিনীর যেই আর্মি নেভির যে যুদ্ধ চলছে, এটার মধ্যে বাংলাদেশকেও টেনে আনার একটা মানে হীন উদ্দেশ্য তারা বাস্তবায়ন করছে। এবং এটা একবার দুবার না, কয়েকবারই ফায়ার করেছে। এই গত 6 জুনেও ওখানকার একটা যে স্থগিত আমাদের উপজেলা নির্বাচনের একটা ভোট কেন্দ্রের ভোট শেষে যে সমস্ত সরঞ্জামগুলা এবং অফিসিয়ালদের নিয়ে যখন আসছিলেন, সেই বোটের উপরে ফায়ার করেছে। এবং সৌভাগ্যক্রমে আমাদের বোটের উপরে গুলি লেগেছে, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয় নাই। তা এই যে আমাদের ইলেকশনের এই সরঞ্জাম আনা, এবং এটা তো খুবই একটা উদ্বেগজনক পরিস্থিতি। তা আমার কথা হলো যে আমরা যখনই ওরা ফায়ার করে, আমরা কোনো সাথে সাথে এটা রিটালিয়েট বা এটা জবাব দিতে পারছি না। বিকল্প পথ যেটা আছে, বিকল্প পথটা অনেক বেশি দূরত্ব এবং এটা পুরোটাই সমুদ্র। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবার, কক্সবাজারের ইনানি বিচ থেকে, ইনানি বিচে যে যেটি আছে সেখান থেকে সেন্ট মার্টিন, এটা দূরত্ব অনেক ঝুঁকিপূর্ণ, যেহেতু এটা পুরোপুরি সমুদ্র পথে যায়। আর এটা খুব স্থানীয়রা এটাকে খুব একটা বেশি আগ্রহী না। এদিক দিয়ে তারা প্রশ্ন করছে যে কেন আমরা আমাদের জলসীমায় থেকে সেন্ট মার্টিনে আমাদের ভূমিতে ইয়ার মধ্যে যেটা চিরায়ত একটা পথ ছিল, এবং বাংলাদেশের আমার মনে হয় অধিকাংশ লোকই সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছেন। এটা আমাদের খুবই একটা পর্যটন কেন্দ্র, আমাদের আকর্ষণীয় পর্যটন। যে কেউ কক্সবাজারে যায়, টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যাওয়াটা একটা বিরাট অ্যাট্রাকশন। তা আমরা কেন আমাদের এই, এবং এটা যে অর্থনৈতিক সম্ভাবনা, আমাদের নিজেদের দেশের একটা স্থলভাগ, একটা দ্বীপাঞ্চল, একটা একমাত্র প্রবাল দ্বীপ, এইটাকে আমরা কি হাতছাড়া করে দিব এইভাবে? এবং যে কোনো সময় তারা এইভাবে গুলি করতে করতে কোন দিন সেন্ট মার্টিনের উপর ল্যান্ডিং করে, তাহলে তখন কি হবে? তা আমরা কি সেইভাবে আমাদের দ্বীপটাকে প্রোটেকশন দিয়ে রাখতে পেরেছি? জলসীমার সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করতে পারছি কিনা, সেই প্রশ্ন তো আজকে উঠছে। জি, ধন্যবাদ শওকত জামাল। আমরা একটু
মেজর এমদাদের কাছে শুনতে চাই। আপনি শুনছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শওকত জামাল যেটি বলছিলেন যে ওনার বক্তব্যের মধ্যে দুটো বিষয় রয়েছে। একটি হলো যে আমরা আমাদের নৌবাহিনী, আমাদের কোস্টগার্ড বা বিজিবি আমরা কেন রিটেলিয়েট করছে না, পাল্টা হামলা করছে না, এটি যেমন তিনি বলেছেন। আবার একই সঙ্গে বলেছেন যে মিয়ানমারের অভ্যন্তরীণ এই যুদ্ধে বাংলাদেশকে জড়ানোর জন্য একটা অপচেষ্টা, হীনচেষ্টা আগে থেকেই ছিল, সেটাও এটা হতে পারে যে উত্তক্ত করা হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ নেভি বা বাংলাদেশ নিরাপত্তা বাহিনী, যারা সীমান্তরক্ষী বাহিনী, কোস্টগার্ড, তাদের কি করণীয় এই মুহূর্তে? আমাদের যে সেন্ট মার্টিনের সাধারণ নাগরিকদের সেভ করা এবং তাদের অবাধ চলাচল, আমাদের জলসীমা ব্যবহার করে চলাচলকে কিভাবে নিরাপদ করা যাবে? মেজর এমদাদ। ধন্যবাদ। এখানে বেশ কয়েকটি বিষয় আছে। আমরা যে বিষয়টাকে আজকে আলোচ্য বিষয় হিসেবে নিয়েছি, সেটাকে যদি আমরা যথার্থভাবে আলোচনা করতে চাই, তাহলে প্রথমত আমাদের এটা ধরে নিতেই হবে এবং এটা স্বতঃসিদ্ধ যে এই অঞ্চলটা অশান্ত এবং সেখানে পারস্পরিক মিয়ানমারের দুটি গ্রুপ যুদ্ধে লিপ্ত, তার মধ্যে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি। এবং যে অঞ্চলের কথা আমরা এখন আলোচনা করছি সেখানে আরাকান আর্মির এখন চলাচল, এবং সেখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভূ রাজনৈতিকভাবে দুটি শক্তি সেখানে এখন পারস্পরিক মুখোমুখি, এবং দুটি শক্তি সেখানে পারস্পরিক যে প্রভাব বিস্তারের জন্য একটা মরিয়া হয়ে প্রচেষ্টা সেখানে আছে। এক। 2 নম্বর হচ্ছে সেখানে এই যে আজকে যে বিষয়টা আমরা বলছি সেটা হওয়ার কথা নয়, কারণ বাংলাদেশ এই পর্যন্ত যদি মিয়ানমার সেনাবাহিনী এই কাজটা করে, মিয়ানমার কর্তৃপক্ষ অর্থাৎ মিয়ানমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা সেখানে সীমান্তরক্ষী হোক, তারা আমাদের দেশে আশ্রয়ের জন্য এসছে, আমরা তাদেরকে একেবারে জামাই আদরে যথার্থভাবে তাদের দেশে তাদেরকে প্রত্যাপন করেছি, তারা রিপ্যাট্রিয়েটেড হয়েছে। তো সেটা it's a very good gesture for the two countries. দুটো দেশের মধ্যে এটা খুব আমাদের জন্য একেবারেই ভালো একটা বার্তা। তারপরও মিয়ানমার সেনাবাহিনী কেন গুলি করবে আমাদের উপরে, সেটা একটা বড় প্রশ্ন। এটার থেকে আরেকটা জিনিস আছে, নেপেটোতে বা রেঙ্গুনে আমাদের যে কূটনৈতিক মিশন আছে, তারা সেখানে কি বার্তা বহন করছে বা কি কার্যক্রম তারা পরিচালনা করছে, মিয়ানমারের সাথে কর্তৃপক্ষের সাথে এই যে গোলাগুলির বিষয়টা, সেটা আমরা এখনো অবগত নই, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়ার বা কোনো অবস্থান ব্যাখ্যা করার গরজ অনুভব করে নাই এবং এই পর্যন্ত করেনি। যেটা আমরা শুনছি সেটা হচ্ছে জেলেদের মুখ থেকে বা ব্যবসায়ী যারা আছে বা যারা ওখানে যেতে চাচ্ছে সেন্ট মার্টিনে, তাদের কাছ থেকে। এবার আসি গোলাগুলি প্রত্যুত্তর কেন করছি না? প্রত্যুত্তর হচ্ছে রিটালিয়েট করা এখন পর্যন্ত এটা আন্তর্জাতিক সীমান্ত জলরেখাও তাই। সেখানে যদি সত্যি যেই পক্ষই গোলাগুলি করুক, তাদের যদি উদ্দেশ্য হয় বাংলাদেশকে ড্র্যাগ করা, বাংলাদেশকে সেখানে টেনে নেওয়া, বা আমি যে আন্তর্জাতিক এই যে পারস্পরিক বৃহৎ শক্তিগুলো সেখানে যার যার প্রভাব বিস্তারের কৌশল বা মুখোমুখি, সেখানে বাংলাদেশকেও পক্ষভুক্ত করার যদি একটা মরিয়া বা অপচেষ্টা থাকে, তাহলে আমরা সেখানে যদি রিটেলিয়েট করি, যারা সেটা চাচ্ছে তাদের উদ্দেশ্যটা সফল হবে। এখন আমাদের আসল বিষয় আসি, রিটেলিয়েট করলে কি হবে, রিটেলিয়েট না করলে কি হবে। আমরা এখন রিটেলিয়েট করতে যাওয়াটা এটা মোটেও আমাদের জন্য যে খুব বেশি যে ভালো ফল বয়ে আনবে তা না। আমরা রিটেলিয়েট করতে গিয়ে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, সে অবস্থাটা হয়তো তখন আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে এখানে 12 লক্ষ রোহিঙ্গার বসবাস আছে। সেই 12 লক্ষ রোহিঙ্গাকে সেখানে রিপ্যাট্রিয়েট করাটা আমাদের এখন প্রাইম অবজেক্টিভস। সেটা করতে গিয়ে রাখাইনে এখন বর্তমানে যে অবস্থা চলছে, সেখানে আমাদের নীতি কৌশল প্রণেতা যারা আছেন, আমাদের যারা ফরেন মিনিস্ট্রিতে যারা আছেন, তাদের প্রাথমিক মৌল উদ্দেশ্য হবে রাখাইনে স্থিতিশীলতা, অর্থাৎ কিভাবে সেখানে স্থিতিশীলতা আনয়ন করা যায়, সেখানে পক্ষভুক্ত
গোষ্ঠীগুলোর সাথে সরাসরি না হোক বা তারা যারা দ্বারা প্রভাবিত তাদের মাধ্যমে সেখানে স্থিতিশীলতা না, কারণ এটা মিয়ানমার কর্তৃপক্ষের এখন অন্যতম একটা অজুহাত হয়ে গেছে, যেহেতু রাখাইন অঞ্চল অস্থিতিশীল, সেজন্য আমরা এখন রিপ্যাট্রিয়েশনের বিষয়টা আলোচনা করতে পারছি। অন্যদিকে তারা খুব স্মার্টলি আরেকটা কাজ করে যাচ্ছে, সেটার দিকেও আমাদের এখন নজর দিতে হবে। সেটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে তারা রিক্রুট করছে সেনাবাহিনীতে, যার জন্য এই রোহিঙ্গা এবং আরাকান আর্মি পারস্পরিক মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা, এখানে সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন 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 রোহিঙ্গাদের তারা রিক্রুট করছে? মানে রাখাইনে এখন যারা আছে নাকি বাংলাদেশে যারা আছে? রাখাইনে যারা আছে, যারা এখানে আসে নাই, এই পারে আসে নাই, তাদের থেকে প্রায় 1000-এরও বেশি অলরেডি দে হ্যাভ রিক্রুটেড, এবং দে আর নাও প্লেসিং দ্যাম এগেইনস্ট দ্য আরাকান আর্মি, যার জন্য সেটার একটা কনসিকুয়েন্স আমরা দেখেছি অতি সম্প্রতি। তারা যখন বলে একটা জায়গা আছে সেখানে, বা বুথিরং শহরে যখন আরাকান আর্মি আক্রমণ করেছে, তার সন্নিহিত অঞ্চলগুলিতে রোহিঙ্গাদের বসবাস, রোহিঙ্গা অঞ্চল, যে রোহিঙ্গারা পালিয়ে আসে নাই বা কোন রকমে সেখানে জীবন ধারণ করছে, ঢুকে আছে, তাদের অনেকগুলো বাড়িঘর সেখানে জ্বালিয়ে দিয়েছে আরাকান আর্মি। এটা কিন্তু আমাদের দেশে খুব বেশি করে প্রকাশিত হয় নাই, প্রচারিত হয় নাই। আমি সেখানে আল জাজিরা এবং বিবিসির দুইটা ইয়েতে একেবারে সরাসরি তারা প্রায় এক ঘন্টা করে প্রোগ্রামটা করেছে। সেখানে তারা দেখিয়েছে হাউ দ্য আরাকান আর্মি ইজ বার্নিং দ্য হাউজেস অফ রোহিঙ্গাস। সেটা থেকে আমরা একটা আমাদের সম্ভাবনা, একটা আশঙ্কার সৃষ্টি হয়েছিল যে রোহিঙ্গাদের আবার বাকি রোহিঙ্গারাও আমাদের, এবং কিছু রোহিঙ্গা আমাদের দিকে অলরেডি অগ্রসর হয়েছিল। তারা হয়তো বিভিন্নভাবে মিয়ানমার সেনাবাহিনী আর সামনের দিকে আগে তো তাড়িয়ে দিয়েছে, এবার তাদের রাখার জন্যই মরিয়া ভিতরে, কারণ তাদের থেকে তারা রিইনফোর্স, অর্থাৎ তাদের রিক্রুটমেন্ট, যেটা জনবল যেখানে সংকট, সেটাকে তারা পূরণ করা দুইটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে তাদের জনসংকটে সেটা মোচন করা, জনবল সংকট। দ্বিতীয়ত হচ্ছে কৌশলগতভাবে রোহিঙ্গাদেরকে রাখাইনদের এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়া। এটা 1942-তে ব্রিটিশরা করে। ধন্যবাদ মেজর এমদাদ। আমাদের একটা বিরতির সময় হয়েছে। জি, বিরতির সময় হয়েছে, বিরতির পরে আবার আপনার কাছে যাব। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই আলোচনায় আবার ফিরব এবং স্টুডিওতে ব্রিগেডিয়ার জেনারেল শওকত জামাল আছে, আপনার বক্তব্য জানবো বিরতির পর। বিরতির পর আরেকবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম মিয়ানমারের গুলির বিপদে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শওকত জামাল। আপনার কাছে আসছি। আপনি শুনেছেন মেজর ইমদাদ বিরতির আগে যেটা বলছিলেন যে মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের একটা গুড গেস্টার চলছে, যে ওদের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে বাংলাদেশে যারা পালিয়ে এসেছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং তাদের জাহাজ এসেই নিয়ে গেছে তাদের প্রতি। এরপরেও এইরকম একটি যোগাযোগ থাকার পরেও, একটা গুড গেস্টার বিনিময়ের পরেও তারা কেন আপনার ভাষায় উত্ত্যক্ত করছে এবং বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর গুলিবর্ষণ করছে? তাহলে কি আমাদের মধ্যে যোগাযোগের কোথাও ঘাটতি দেখেন আপনি? না, আচ্ছা, না সেরকম না। আর মেজর ইমদাদ যেটা বলল যে আমাদের কি আমরা ডিপ্লোম্যাটিক কি অ্যাকশান নিলাম, আমি এর মধ্যে খবরে পড়েছি আমি যে ওখানে যে লোকাল 2 রাইফেল, আমাদের যে টেকনাফে 2 বিজিবি ব্যাটালিয়ান আছে, 2 রাইফেল ব্যাটালিয়ান যেটা আছে, তার অধিনায়ক প্রটেস্ট নোট পাঠিয়েছেন এই জেলেদের উপর যে হামলা হচ্ছে। আমি আপনাকে বলেছি এটা এপ্রিল মাস থেকে এপ্রিল মে এটা চলমান আছে, যে আমাদের জেলেদের উপর গোলাগুলি করছে, এখানে আহত হয়েছে। সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত এই ঘটনায় নিহত হয় নাই, কিন্তু গুরুতর আহত হয়েছে এরকমও আছে জেলেদের। তা আমার এবং ওনারা প্রতিবাদ লিপি পাঠিয়েছে, এবং আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সও সম্ভবত এরকম একটা নিউজে দেখেছিলাম যে ওনারাও মিয়ানমারের মিয়ানমার অথরিটিকে প্রতিবাদ দিয়েছেন মিয়ানমার অ্যাম্বাসেডারের থ্রুতে। এবং মিয়ানমার অ্যাম্বাসেডার এটা নিউজে এসছেন যে ওনারা অস্বীকার করছেন যে ওনারা ফায়ার করেন নাই, এটা আরাকান আর্মি করছে। মানে ব্লেমটা মিয়ানমার গভর্নমেন্ট আরাকান আর্মির উপরে দিতে চাচ্ছে।
এখন আমরাও খুব একেবারে 100% নিশ্চিত না কে করছে। আর আমার কথা হলো যে আমরা যেটা যারা বিজেপির বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারে যারা পালিয়ে আমাদের অঞ্চলে এসছে, এর মধ্যে তাদের পুলিশ আছে, ইভেন কি সশস্ত্র বাহিনীর সদস্যরা আছেন, বেসামরিক জনগণ আছেন, তাদের নিরাপত্তা বাহিনীর ওদের পরিবার আসছেন, সবাই এসছেন। কাজেই এখানে তাদের উপরে আমরা যেই কার্যক্রমগুলো নিয়েছি এটা তো সবাই অ্যাপ্রিসিয়েট করছে। এটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা আশ্রয় নিয়েছে, তারা তাদের জীবন বিপন্ন যখন হয়েছে তখনই তো বর্ডার ক্রস করে এসছে, এবং আমরা মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার ফেরত দিয়েছি নৌপথে। সেটা ঠিক আছে, এটার ব্যাপারে কেউ অস্বীকার যে এটা আমাদের, কিন্তু বাস্তবিক অবস্থাটা কি? বিগত 7 বছর ধরে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাইলেটারালি আমরা এই রোহিঙ্গা ইস্যুটাকে, রোহিঙ্গা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি। আমরা কি আজ পর্যন্ত একটা রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পেরেছি? এবং কবে পাঠাবো এরকম কোনো আমাদের কাছে কোনো সুসংবাদ কি আমরা পাই, বা আমরা ধারণা করতে পারি যে এত একটা টাইম ফ্রেম কি আমরা পাই? বাস্তব অবস্থাটা হলো এটা মিয়ানমার গভর্নমেন্ট, আমি তো ওখানে ছিলাম বা ইয়েও ছিলেন, আমরা ওখানে সিটিওতে আমাদের কনসুলেট ছিল, সেখানেও ওনাদের সাথেই আমরা একসাথে কোঅর্ডিনেট করে আমরা ওই স্থানগুলো ঘুরেছি, রোহিঙ্গা পাড়ায় গিয়েছি, রোহিঙ্গা এলাকাগুলো ট্রাভেল করেছি। আমি মংডুর থেকে এই চাঁদের গাড়ি, আমাদের হিল ট্যাক্সে যে চাঁদের গাড়ি আছে যেরকম উইলিস জিপ, এগুলা করে একদম আনরেকগনাইজড মেঠোপথ দিয়ে আমরা সিটুয়ে গিয়েছি, মায়ো রিভার পার হয়ে, ওগুলো ভাড়া করে স্থানীয়। তো ওই রাশেদ ছিল তখন ওখানে কাউন্সিলর এই সিটুয়েতে আমাদের। তো এখন তো কাউন্সিলর যে বিকজ সিটুয়ের পরিস্থিতি খুবই ডেঞ্জারাস একটা পরিস্থিতি, খুব বিপজ্জনক। কাজে আমার মনে হয় না যে আমাদের কনসুলেট এখন ওখানে ফাংশন করছে, যে তারা নিশ্চয়ই বাই নাও হয়তো ইয়াঙ্গুনে শিফট করে গিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি যেটা বলছি যে আমরা এই ডিপ্লোম্যাটিক চ্যানেলে তো ট্রাই করছি, অনেক দিন ধরেই করছি। এর মধ্যে মধ্যস্থতা চায়নাও করেছে, এবং বাইলেটারালি আমরা অনেক ট্রাই করেছি, কিন্তু বাস্তবিক অবস্থাটা হলো তারা নেওয়ার ব্যাপারে এই যে 2019 থেকে 2021 পর্যন্ত তারা এই ভেরিফিকেশনের নামে খালি কালক্ষেপণ করা, সেটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং আদৌ এখন যে পরিস্থিতি সেখানে আদৌ কোনো সুফল বয়ে আনে সম্ভব কিনা এটা অনিশ্চিত, অনিশ্চিত তো একেবারেই অনিশ্চিত। কাজে আমরা যে খালি, আমার কথা হলো যে আমার জেলেদের উপর, আমার দেশের নাগরিকের উপর, আপনি কোন দেশের নাগরিকের উপর যখন হয়, কাউকে হত্যা করে বর্ডারে বা কোন দেশটা, বেশিরভাগ দেশে এটা রিটালিয়েট করে। আপনি ইরান, পাকিস্তান, তারা সৎ প্রতিবেশী, তারপরও দেখেন যে পাকিস্তানি ফোর্স ইরানের অভ্যন্তরীণ, সেটি আপনি বলেছেন। আবার এটাও বলেছেন যে তারা আমাদের ড্র্যাগ করার চেষ্টা করছে, এবং নিলে পরে পরবর্তী পরিস্থিতি কি হবে সেটাও খুব ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। সেটা আমরা কখনোই ওদের সাথে কোনো মোহাম্মদ আলী জিন্নাত আপনি আছেন, আপনার কাছে একটু শুনতে চাই যে কক্সবাজার জেলা প্রশাসন আজকে পুরো পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে, এবং বৈঠকের পরে কিছু সিদ্ধান্ত আপনি বলছিলেনও, সেখানকার বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। আর কি বলেছে তারা, এই জেলা প্রশাসন? মোহাম্মদ আলী জিন্নাত বোধহয় সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু মেজর এমদাদ আপনার কাছে আবারও আসছি, যেটি বলছিলেন যে এখানে ত্রিপক্ষীয় একটা হলো মিয়ানমার সেনাবাহিনী সশস্ত্র আরাকান গোষ্ঠীর মধ্যে চলছে লড়াই, এটা তো অনেক দিন থেকেই লড়াই চলছিল, কিন্তু বাংলাদেশ তো ফর্মাল চ্যানেলে মিয়ানমার সরকারের সঙ্গেই যোগাযোগ রাখছে, এবং তাদের যারা পালিয়ে এসেছিল তাদেরকে ফেরতও দেওয়া হয়েছে, তাদের সাথে মানবিক আচরণও হয়েছে। তারপরেও এই এখনকার যে পরিস্থিতির উদ্ভব ঘটলো, এটার পিছনে অন্য কোনো কারণ দেখেন কিনা? ধন্যবাদ। এখানে মূলত এই গোলাগুলির বিষয়টা যে এটা আসলে যদি এটা নৌপথে হয়, মিয়ানমার যদি নৌবাহিনী কর্তৃক এটা করে, তাহলে এটা ডেফিনেটলি মিয়ানমার সেনাবাহিনীর কাছে বা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে যাবে। অন্যদিকে ধরেন নাফ নদীর যে ওপার থেকে, কারণ সেখানে এখন ওই এরিয়াটা কিছুটা বেশ ভালো এলাকা জুড়ে এখন আরাকান আর্মির অবস্থান আছে। সেখানে আরাকান আর্মি তার
এই বোর্ড সেই বোর্ড নিয়ে বিভিন্নভাবে আরাকান আর্মি কিন্তু সেখানে একটা নুইসেন্স ক্রিয়েট করতে পারে। কারণ তো শুরুতেই বললাম আরাকান আর্মির সেখানে একটা দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে রোহিঙ্গাদের উপর অলরেডি তার আক্রমণ পরিচালনা করেছে। একটা জিনিস হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর সাথে যদি বাংলাদেশ সেনাবাহিনীর একটা বা বাংলাদেশের যেটা প্রভোকেশন, যেটা এই যে আপনি যে শব্দটা ব্যবহার করেছেন ড্র্যাগ করা, বাংলাদেশকে টেনে নেওয়া, সেখানে সেটা তারা যদি সফল হয় তাহলে তারা অন্য একটা প্রেক্ষাপট সেখানে পেয়ে যাবে। তবে আমার মনে হয় এটাতে তারা সফল হবে না। এই কারণ এখানে এটা একেবারে স্বীকৃত সত্য, এটা কেউ স্বীকার করুক না করুক, দুটা পক্ষের উপরেই চীনাদের প্রভাব কিন্তু প্রবল। এখানে অন্য কোনো তৃতীয় পক্ষ এখনো পর্যন্ত চেষ্টা করেও না মিয়ানমার সেনাবাহিনীর উপরে না আরাকান আর্মির উপরে কোনো তেমন প্রভাব বিস্তার করতে পেরেছে। যদি পারত তাহলে কিন্তু আরাকান আর্মির উপরে যদি প্রভাব বিস্তার করতে পারত তাহলে এই যে সেখানে ভারতের যে কালাদান মাল্টি ট্রানজিট প্রজেক্ট যেটা কলকাতা সিটওয়ে হয়ে প্লেটাওয়া যাওয়ার কথা, সেটা তাহলে এখন আনইন্টারাপ্টেড থাকতো। ওটা অলরেডি ইট ইজ জেপোরাইজ, এটা অলরেডি তারা অকুপাই, এই পুরো ব্যান্ডটা তারা নিয়েছে। এবং সেখানে এই যে আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে সেখানে ভূকৌশলগত অবস্থানের যে একটা দ্বন্দ্ব শক্তিগুলির মধ্যে, এটা একদিকে হচ্ছে কালাদান এই প্রজেক্টকে নিয়ে, আরেকদিকে আরেকটু সামনের দিকে গেলে আরেকটু দক্ষিণে গেলে চকপিওকে নিয়ে সেখানে আরো বড় বৃহৎ শক্তি, সেখানে তাদের ট্রেড ওয়ারের বিষয় আছে, মালাক্কা থেকে শিপ করে চায়নার এক ধরনের স্মুথ এবং আনইন্টারাপ্টেড ইন্ডিয়ান ওশানে পাড়ি জমানোর ব্যবস্থা হয়ে যাওয়া, এগুলির উপরে দৃষ্টি আছে এখন। সেজন্য নানা ধরনের শক্তি এখানে জড়িত হয়ে এটা ইন্ধন যোগাবে যে বাংলাদেশকেও সেখানে। আপনি যদি একটু বলি, গত দেড় সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন ধরনের রাগ ডাক না করেই একটা কথা বলেছেন যে ইস্তিমুরের মতো আমাদের এই দক্ষিণ পূর্ব অঞ্চলেও একটা খ্রিস্টান রাষ্ট্র, এই যে এইগুলি হচ্ছে হিডেন, ওখানে অনেকগুলো স্ট্রিম আছে যেগুলো আমরা খুব সহজে আমাদের এই যে মিডিয়াতে আমরা সামনে আনতে চাচ্ছি না। বাট আই মাস্ট থ্যাঙ্কস আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, উনি এটা সামনে এনে দিয়েছেন, যার জন্য ভারতে এখন তোলপাড় হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, প্রচন্ড আলোচনা হচ্ছে। ইভেন কি আমি কোনো ভারতীয় পত্রিকায় দেখেছি সেখানে বলা হয়েছে হাউ অ্যান্ড হোয়াই বাংলাদেশ প্রাইম মিনিস্টার ইজ স্কেয়ারিং ইন্ডিয়াকে কেন ভয় দেখানো হচ্ছে। আসলে এটি ইন্ডিয়াকে ভয় দেখানো হচ্ছে না, এটা আমাদের সবারের উপরে এক ধরনের আশঙ্কা, এখানে আশঙ্কার বা জিও পলিটিক্সের কালো ম্যাঘ আমাদের উপর উড়ে বেড়াচ্ছে। সেটার থেকে যে কোনো সময় আমাদের দক্ষিণ পূর্ব দিকে এক ধরনের ঝড় হতে পারে। সেটা আমরা আমাদের মিডিয়াতে খুব বেশি আলোচনায় আনি না, আমরা দুই চারটা গোলাগুলি নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে যাই। যে যেমন এখন সেন্ট মার্টিন, আমি আসলেই জানি না যে এমন কোনো এটা অনেক সময় দেখা যায় যে একেবারেই আমরা অনেক কিছু অতিরঞ্জন করে ফেলি, এবং এটা স্বভাবও আছে যে দূর থেকে একটা গোলার শব্দ শুনে, যেমন বহুদিন থেকে শুনি, আমারে বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছেন 82% ল্যান্ডমাস ইজ অলরেডি অকুপাইড বাই দ্য রেবেলস। তাহলে তো আমি বললাম তাহলে ওখানে তাদেরকে বলেন একটা পতাকা তুলে সরকার টরকার করে ফেলুক, তাহলে মিয়ানমার সরকার তো আর নাই, ওখানে মিয়ানমার সেনাবাহিনী তো আর নাই। বিবিসির মতো অথেন্টিক একটা মিডিয়া বলছে 82% জায়গা নাকি অলরেডি বিদ্রোহীরা দখল করে ফেলছে। সেখানে বিদ্রোহী ফ্রন্ট লাইনে গিয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, তারপরও এরকম সরজমিনের দরকার নেই, আমি একটু করেই বলি। সেখানে এনইউজি যা আছে, তাহলে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তো সেখানে সরকার টরকার করে। এতদিনে পিডিএফ যারা পিপলস ডেমোক্রেটিক ফোর্স তো ওখানে নেপিডিওতে দখল করে, রেঙ্গুনে দখল করে বসতো, তারপরে এখানে তো ম্যান্ডালয়, তারপরে আপনার শান স্ট্রিট, এদিকে এন হলো তাদের ওয়েস্টার্ন কমান্ড। জনাব ইমদাদ, আমার মনে হয় আমি আপনার কাছে আসি আরেকবার, আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, আমি আবার আসবো। আপনার আরো অনেক লম্বা করে বলতে চাচ্ছেন, কিন্তু আমার একটা বিরতি নিতে হবে, বিরতির সময় হয়ে গেছে। স্টুডিওতে শওকত জামাল, আপনার কাছেও আপনার বক্তব্য শুনবো একটা বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। মোহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, আপনার কাছে একটু জানতে চেয়েছিলাম, কিন্তু তখন আপনার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে জেলা প্রশাসন কক্সবাজার গতকালকে বৈঠক করে কিছু পদক্ষেপ নিয়েছে, সিদ্ধান্ত আপনিও কিছু বলেছেন, সেখানে আগামীকাল তারা আর কি ধরনের পদক্ষেপ নিচ্ছে যদি ছোট্ট করে বলেন আমাদের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য। শওকত জামাল, আপনার কাছে চাই যে দুই ধরনের সমস্যা এখন আমাদের বড় প্রায়োরিটি, মানে অগ্রাধিকার কি হওয়া উচিত? আমাদের অগ্রাধিকার এটাই হওয়া উচিত যে সেন্ট মার্টিনের যে 10,000 বা 11,000 যে জনসংখ্যা আছে, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য জিনিসগুলো জরুরি ভিত্তিতে প্রেরণ করা, যাতে তাদের জীবন জীবিকার একটা সংস্থান হয়। এক দ্বিতীয় হলো আমাদের যে স্বাভাবিক চলাচল, স্বাভাবিক আমাদের নিজস্ব নৌপথের সীমানার ভিতর দিয়ে আমরা যে স্বাভাবিক চলাচল, এই চলাচলটা যত তাড়াতাড়ি রিস্টোর করা যায় নিরাপত্তার সাথে, উইথ প্রপার সিকিউরিটি, সেটাও আমাদেরকে যা যা করণীয় সব কিছুই করতে হবে। আমি কখনো বলি আমি যে ওরা ফায়ার করলে আমি রিটালিয়েট করতে বলেছি, আমি কখনো বলি না যে আমরা কখনো আগ্রাসী হব, কিন্তু আমাদের জেলেদের উপর, আমাদের দেশের জনগণের উপর তারা আক্রমণ করবে, এটার একটা মেসেজ দেওয়া উচিত যে তোমরা এইভাবে করলে একেবারে আমরা নিশ্চুপ বসে থাকবো না। উই মাস্ট শো সাম পোস্টার, আমাদের একটা পোস্টার আমাদের দেখাতে হবে যে আমরাও আমাদের ভূখণ্ড রক্ষা করার মতো সামর্থ্য এবং আমাদের অতীব একটা ইচ্ছা আমাদের আছে যে আমাদের জনগণকে রক্ষা করা, আমাদের ভূখণ্ড রক্ষা করা, আমাদের নৌপথ চলাচলটাকে নির্বিঘ্ন রাখার। এই মেসেজটাও যেন তারা পায়, তার ভবিষ্যতে আর ফায়ার করার সাহস করবে না। না, আরেকটা জিনিস যেটি ওখানে তো দুটো, যেটি মেজর এমদাদ বলছিলেন যে চায়না কিন্তু দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের কি এ ধরনের, মানে ওখানকার এখন যে রাখাইন রাজ্যের যে অবস্থা, আরাকান আর্মি একটা বড় অঞ্চল জুড়ে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে, সেই অবস্থায় কি মিয়ানমার সরকারের সামরিক বাহিনীর সঙ্গে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, এর বাইরে কোনোভাবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ? এটা দেখেন, আমাদের যে যারা আরও এক্সপার্টরা আছেন এবং দেখেছেন, তারা কিন্তু এটা বলছেন যে ওরা তো একটা হলো আপনার আনকনভেনশনাল ফোর্স, তারা এখনও একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলেন বা আরাকান আর্মি বলেন, এরা কিন্তু নন গভর্নমেন্ট প্লেয়ার, মানে এটা একটা টার্মিনোলজি, নন গভর্নমেন্ট প্লেয়ার। কাজে তাদের সাথে যোগাযোগ করতে হলে ইনফর্মালি করতে হবে, ফর্মাল রিলেশন আপনি করা যাবে না এবং এটা গোপনেই করতে হবে। জি, অনেক ধন্যবাদ। মোহাম্মদ আলী জিন্নাত, কি শুনতে পাচ্ছেন এখন? জি, একদম আপনার কাছে কয়েকবারই আসার চেষ্টা করেছি, শেষ 1 মিনিট, যে কক্সবাজার জেলা প্রশাসন সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য কি করছেন, আগামীকাল আর কি করবেন? কিছু সিদ্ধান্তের কথা আপনি বলেছেন, আর কি করছেন? হ্যাঁ, একেবারে এক লাইনে বলি যে সেন্ট মার্টিন তো বাংলাদেশেরই অংশ, বিশেষ করে কক্সবাজার জেলারই অংশ। আমরা সীমান্তবর্তী এলাকার লোকজন যারা বসবাস করি এবং সমগ্র কক্সবাজারবাসী, আমরা শান্তিতে নাই, আমরা অত্যন্ত বিচলিত, আমরা বেশি উদ্বিগ্ন অবস্থায় আছি। কারণ 2 সপ্তাহ আগে নাপ নদী থেকে 2 নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সন্ত্রাসীরা। এখনো তাদের কোনো হদিস নাই। তাদের পরিবার সাংবাদিক সম্মেলন করে আকুতি জানিয়েছে তাদেরকে উদ্ধারের জন্য। আর আরেকটি সংশোধনী রাখতে চাই, শুধু আপনার ইনানি থেকে বিকল্প ব্যবস্থায় কালকে সার্ভিস বুট চলবে না, পরশুদিন থেকে কক্সবাজার জেলা সদর থেকেই চলবে। এটা দূরত্ব আরো অনেক বেশি। কক্সবাজার জেলা সদর থেকে এই সার্ভিসগুলো ভোগ্যপণ্য পরিবহন, ভোগ্যপণ্য নিয়ে আপনার সেন্ট মার্টিন যাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। জি, অনেক ধন্যবাদ। মেজর এমদাদ, কি 1 মিনিট কোনো মন্তব্য করতে চান শেষ? না, আমি একেবারেই ব্রিগেডিয়ার শওকত জামালের সাথে একমত যে আমাদের দেশের যে জনগণ, তারা কোনো অবস্থাতেই অন্য দেশের অশান্তির জন্য আমাদের দেশের মানুষ সাফার করুক, সেটা কেউ চাইবে না, আমরাও চাই না। এবং সেখানে যে স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা, এগুলি নিশ্চিত করা, এটা সরকার এবং ওখানে যারা কর্তৃপক্ষ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইভেন আমাদের কোস্টগার্ড সেখানে একটা রোল প্লে করতে পারে, আমাদের নেভি আছে, নেভি একটা রোল প্লে করতে পারে।
যদি ওই অঞ্চলে আমাদের এখন যদি নেভি এবং কোস্টগার্ডের অবস্থানটা যদি তাদেরকে জানান দেওয়া হয় যে এখানে বাংলাদেশ তাদের যথাযথ শক্তি নিয়ে এখানে অবস্থান করছে, এইটা তারা এখানে এমনি এমনি বসে নাই, এটা হচ্ছে ডেটারেন্ট এফেক্ট আমরা বলি, যেটাকে প্রতিরোধ থেকে প্রতিকার আগের থেকে এক ধরনের ব্যবস্থা সৃষ্টি করা, সেটা করা যেতে পারে। একই সাথে ডিপ্লোম্যাটিক আমাদেরকে আরো বেশি করে অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে ন্যাপিডোতে, যে এই ধরনের তারা যে আছে, ইভেন কি এটা মিয়ানমার যদি অন্য পক্ষ করে থাকে, মিয়ানমার নৌবাহিনী বা তাদের যে ওখানে সেনাবাহিনী আছে তাদের দায়িত্ব এই ধরনের হটকারী কেউ যেন কাণ্ড তারা করলে তারাও যেন এটা থেকে নিবৃত থাকে। জি, অনেক ধন্যবাদ মেজর ইমদাদুল ইসলাম এবং কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকবার জন্য। এবং স্টুডিওতে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শওকত জামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সম্মিলিত প্রত্যাশা এবং অগ্রাধিকার হলো আমাদের সীমান্তবর্তী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেটি আমাদের যারা এখানে দায়িত্ব পালন করছে বিজিবি, কোস্টগার্ড, নেভি, সেটি নিশ্চয়ই তারা করবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।